নমস্কার। এ লড়াই মগজাস্ত্রের আজকের এই পর্বে আমি লেনিনের কলোনিয়াল থিসিস ঔপনিবেশিক তত্ত্ব নিয়ে কয়েকটি কথা আপনাদের অবগতির জন্য রাখব। এর আগে একদিন লেনিনের এপ্রিল থিসিসের কথা আপনাদের বলেছি। 1920 সালে কমিন্টার্নের দ্বিতীয় অধিবেশনে লেনিন এই কলোনিয়াল থিসিস নিয়ে আসেন। এই অধিবেশনে এম.এন. রায় মেক্সিকান কমিউনিস্ট পার্টির প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলেন এবং লেনিনের কলোনিয়াল থিসিস নিয়ে তার সঙ্গে একটি তাত্ত্বিক বিতর্ক এক বড় উচ্চতায় পৌঁছায়। সে নিয়ে পরে বলবো, তার আগে একটি কথা বলে নি। এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায়, তিনি ছিলেন বাঘা যতীনের অন্যতম সহকর্মী। পুলিশ যখন তাকে ধরতে চায় তখন তিনি পুলিশের চোখ এড়িয়ে মেক্সিকো চলে যান এবং ধীরে ধীরে সেখানকার ওয়ার্কার্স পার্টি শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে তিনি সেখানকার প্রতিষ্ঠাতা কমিউনিস্ট পার্টির নেতা হয়ে ওঠেন এবং 1920 সালে লেনিন যে কমিন্টার্ন আহ্বান করেন তার দ্বিতীয় কংগ্রেসে মেক্সিকান কমিউনিস্ট পার্টির প্রতিনিধিত্ব করেন এই বাঙালি বিপ্লবী আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে মানবেন্দ্রনাথ রায়। লেনিন তার কলোনিয়াল থিসিসে কয়েকটি কথা পরপর রেখেছিলেন। তার 11 নম্বর অনুচ্ছেদে তিনি গুরুত্ব দিয়ে বলেছিলেন, এই ঔপনিবেশিক দেশগুলিতে কমিউনিস্ট পার্টি গড়ে তুলতে হবে এবং কমিউনিস্ট পার্টিগুলিকে সেখানে যে জাতীয় মুক্তি আন্দোলন চলছে বুর্জোয়াদের নেতৃত্বে, সেই জাতীয় মুক্তি আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। তারপর তিনি বলেছিলেন, এই পিতৃতান্ত্রিক পশ্চাৎপদ কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত কৃষক, অজ্ঞ শ্রমিক, এদের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য কমিউনিস্ট পার্টি গঠন করতে যেমন হবে, তেমনি বুর্জোয়ারা যাতে এদের পরিচালিত করতে না পারে তার জন্য এদের মধ্যে থেকেই বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবে অংশ নিয়ে কমিউনিস্ট পার্টিকে তার পরিধি বৃদ্ধি করতে হবে। কলোনিয়াল থিসিস উত্থাপন করার আগে লেনিন আত্মসমালোচনা করেছিলেন আন্তর্জাতিকের। তিনি বলেছিলেন, দ্বিতীয় আন্তর্জাতিক এবং তৃতীয় আন্তর্জাতিকের মধ্যে গুণগত তফাৎ এখানে। দ্বিতীয় আন্তর্জাতিক শিল্প বিপ্লব প্রসূত শিল্পোন্নত দেশগুলিতে বিপ্লবের কথাই ভাবনা চিন্তা করেছে, শ্রমিক শ্রেণীর লড়াইয়ের কথা চিন্তা করেছে, পুঁজিবাদকে পদানত করে বিপ্লব কিভাবে হবে সেই সব ভাবনা ভেবেছে এবং তাদের পুরো ভাবনাটাই ছিল পুঁজিবাদের উচ্ছেদ। কিন্তু পুঁজিবাদের উচ্ছেদ ইউরোপীয় দেশগুলিতে, উন্নত শিল্পের দেশগুলিতে করা সম্ভব যদি ইউরোপের বাইরের অনুন্নত এশীয়, লাতিন আমেরিকা, রাশিয়ার দেশগুলি, যেগুলি অনুন্নত, যেগুলি ঔপনিবেশিক শাসকদের দ্বারা শোষিত, সেই সব দেশগুলিতে যদি গুরুত্ব দেওয়া না হয়, সেই সব দেশের মানুষ যদি মুক্তি আন্দোলন গড়ে তুলতে না পারে, তাহলে উন্নত দেশগুলির কমিউনিস্ট পার্টি যে মুক্তি চাইছে সেই মুক্তি তারা লাভ করতে পারবে না। লেনিনের কলোনিয়াল থিসিসটির নাম ছিল প্রিলিমিনারি ড্রাফট থিসিস অন দি ন্যাশনাল অ্যান্ড কলোনিয়াল কোয়েশ্চেন। এর 11 অনুচ্ছেদ নিয়েই ওই যে বলা হয়েছে অনুন্নত দেশগুলিতে মুক্তি আন্দোলনে বুর্জোয়াদের সঙ্গে সাথ দিয়ে লড়াই করতে হবে, এই প্রশ্নে
মানবেন্দ্র নাথ রায়ের সঙ্গে এম.এন. রায়ের সঙ্গে লেনিনের তাত্ত্বিক বিতর্ক হয়। এম.এন. রায় বলেন, ভারত একটি বৃহৎ দেশ, এই দেশে একটি শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তোলার সর্বরকম উপাদান রয়েছে, কাজেই তারা বুর্জোয়া মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত না হয়ে এই মুক্তি আন্দোলন এই দেশের শ্রমিক কৃষক বিরোধী মুক্তি আন্দোলন, তাই ভারতের শ্রমিক কৃষকরা পৃথকভাবে একই সঙ্গে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে দেশের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। তাই লেনিনের কলোনিয়াল থিসিসে যে সহযোগিতার কথা বলা হয়েছিল মুক্তি আন্দোলনের প্রশ্নে বুর্জোয়াদের সঙ্গে থেকে, তার তিনি বিরোধিতা করেন। এক ফরাসি প্রতিনিধি বলছেন যে এই বিতর্কে লেনিন মানবেন্দ্র নাথ রায়কে নিজের সমকক্ষ ভেবে নিয়ে দীর্ঘ সময় তার সঙ্গে আলোচনা করেছিলেন। তিনি মানবেন্দ্র নাথ রায়কে বুঝিয়েছিলেন ভারত একটি বৃহৎ দেশ, এই দেশে কমিউনিস্ট পার্টি পশ্চাৎপদতার কারণে হবে ছোট, কারণ এই দেশের কৃষক শ্রমিক তাদের চেতনার মান অনেক পশ্চাৎপদ। তাই এই ছোট কমিউনিস্ট পার্টি নিয়ে বৃহৎ মুক্তি আন্দোলন একা কমিউনিস্ট পার্টি গড়ে তুলতে পারবে না, বরং ইতিমধ্যেই ঔপনিবেশিক শাসনের জাঁতাকল থেকে মুক্ত হওয়ার জন্য বুর্জোয়ারা পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে থেকেই যে মুক্তি আন্দোলন গড়ে তুলতে চাইছেন, সেই আন্দোলনে কমিউনিস্টদের যুক্ত হওয়া উচিত। তিনি হঠকারী বলেছিলেন মানবেন্দ্র নাথ রায়ের মতামতকে। যদিও মানবেন্দ্র নাথ রায়ের মতামতকে শ্রদ্ধা করে তিনি 11 নম্বর অনুচ্ছেদে তার একটি শব্দবন্ধকে তিনি পরিবর্তন করেন এম.এন. রায়ের ভাবনা চিন্তাকে সম্মান দিয়ে। লেনিন কলোনিয়াল থিসিসে লিখেছিলেন, বুর্জোয়া গণতান্ত্রিক জাতীয় আন্দোলন। এম.এন. রায় বলার পর তিনি তা পরিবর্তন করে সেই কথাটিকে বাদ দিয়ে লেখেন বৈপ্লবিক মুক্তি আন্দোলন। অর্থাৎ এই বৈপ্লবিক মুক্তি আন্দোলন, এর মধ্যে বিপ্লবী ধারা লুকিয়ে আছে তা তিনি বলেন। আসলে লেনিন পশ্চাৎপদ ঔপনিবেশিক দেশগুলিতে দুটি ধারা লক্ষ্য করেছিলেন। একটি হচ্ছে মুক্তি আন্দোলনের ধারা, যার নেতৃত্বে বুর্জোয়ারা তারা মুক্তি আন্দোলন গড়ে তুলতে চাইছে পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে, পুঁজিবাদী ব্যবস্থাকে শেষ করে নয়, ধ্বংস করে নয়। আর ততদিনে সমাজতন্ত্র যেহেতু এসে গেছে, জাতীয় বুর্জোয়ারা কখনোই সমাজতন্ত্রের জন্য শ্রমিক শ্রেণীকে বৃদ্ধি করতে, শ্রমিক শ্রেণীর শক্তিকে বাড়িয়ে তুলতে চাইবে না। দ্বিতীয় আরেকটি ধারা ছিল, সেটা ছিল অজ্ঞ দুর্বল কৃষক শ্রমিক পশ্চাৎপদ মানুষের লড়াই সংগ্রামের ধারা। লেনিন বলেছিলেন এই পশ্চাৎপদ দুর্বল হলেও এদের মধ্যেই কমিউনিস্ট পার্টি গড়ে তুলতে হবে। সেই কমিউনিস্ট পার্টি কখনো বুর্জোয়া গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের ধারার সঙ্গে মিলে যাবে না। তারা চাইবে কমিউনিস্ট পার্টিকে গ্রাস করে নিতে, কিন্তু তাদের ভিতরে থেকে কাজ করে এই কমিউনিস্ট পার্টিকে তার নিজস্বতা, তার স্বকীয়তাকে মানুষের কাছে প্রকাশ করতে হবে এবং কমিউনিস্ট পার্টির পরিধিকে বড় করতে হবে। সে লড়াই একই সঙ্গে হবে বুর্জোয়া বিরোধী, পুঁজিতন্ত্রের বিরোধী, আবার সেই লড়াই হবে সাম্রাজ্যবাদ বিরোধী। এইভাবে যদি ঔপনিবেশিক দেশগুলিতে কমিউনিস্ট পার্টি চলতে পারে, তাহলে সেই কমিউনিস্ট পার্টি বৃদ্ধি লাভ করবে এবং সেই শক্তি, ঔপনিবেশিক দেশের কমিউনিস্ট পার্টির সেই শক্তি ইউরোপীয় দেশগুলিতে মার্ক্সবাদ প্রয়োগ করে বিপ্লব সংগঠিত করতে অনেক বেশি শক্তিশালী ভূমিকা গ্রহণ করতে পারবে। এম.এন. রায় লেনিনের কথা শুনেছিলেন। এই তত্ত্বের পর লেনিন তাকে বলেছিলেন ভারতে ফিরে যেতে, কমিউনিস্ট পার্টি গড়ে তুলতে। তার কথা মতো, পরামর্শ মতো আরেকজন প্রতিনিধি ওই কমিন্টার্নে অবনী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে লেনিন ভারতে ফেরত আসেন। 1921 সালে যখন কংগ্রেসের জাতীয় মুক্তি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস ভারতে, আহমেদাবাদে অধিবেশন, সেই অধিবেশনে
ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি। জাতীয় কংগ্রেস উত্থাপনের বহু আগে 1921 সালে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার দাবি কমিউনিস্টরা তুলেছিল, এম.এন. রায়, অবনী মুখার্জিরা তুলেছিল আহমেদাবাদে জাতীয় কংগ্রেসের অধিবেশনে। একই সঙ্গে শ্রমিক, কৃষক, নারীর মুক্তি, একই সঙ্গে সাম্রাজ্যবাদকে দুর্বল করার দাবি তারা জানিয়েছিলেন। কাজেই লেনিনের কলোনিয়াল থিসিসকে মান্যতা দিয়েছিলেন এম.এন. রায়। যদিও পরবর্তীকালে আন্তর্জাতিকের সঙ্গে অন্য বিরোধের কারণে তাকে তৃতীয় আন্তর্জাতিক থেকে বহিষ্কৃত হতে হয়, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু লেনিনের কলোনিয়াল থিসিস এবং সেই থিসিস পৃথিবীর দেশে দেশে, এই কলোনিয়াল থিসিস অনুমোদিত হওয়ার পর 1920 সালে সারা পৃথিবীর দেশে দেশে কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে। আপনি এটা ভেবে দেখুন, 20 সাল তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে উঠছে, 21 সাল চীনের কমিউনিস্ট পার্টি গড়ে উঠছে। অসংখ্য কমিউনিস্ট পার্টি পশ্চাৎপদ দেশগুলিতে লেনিনের কলোনিয়াল থিসিসকে রূপায়িত করার জন্য গড়ে উঠছে। তাই লেনিনের কলোনিয়াল থিসিস পিছিয়ে পড়া আমাদের মতো দেশগুলিতে কমিউনিস্ট পার্টি গড়ে তোলা, তার ইতি কর্তব্য, তার কাজ সঠিকভাবে নির্ধারণ করেছিল বলেই এই সব দেশগুলিতে জাতীয় মুক্তি আন্দোলনের ভিতরে থেকেও কমিউনিস্ট পার্টি তার শক্তি বৃদ্ধি ক্রমশ করতে পেরেছে। তাই এই থিসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের ক্ষেত্রে। যারা আজ প্রশ্ন তোলেন ভারতের জন্য লেনিন কি করেছে, যারা আজ প্রশ্ন তোলেন লেনিনের মূর্তি ভেঙে ফেলো, ইনি বিদেশি, তাদের স্মরণে ভারতের স্বাধীনতা সংগ্রামে রূপ কি হওয়া উচিত লেনিন কলোনিয়াল থিসিসে তা বলে গেছেন, তা আরেকবার তাদেরকে পাঠ করতে বলবো। নমস্কার।